ওয়েলকাম টু নিডল স্টিচ আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি দেখুন যে শাড়িটাতে আমি আগের ভিডিওতে ফলস পাড় বসিয়েছি সেই কাপড়টাতে আজকের আমি পিকো করে দেখাবো। তো তার জন্য দেখুন আমি শেষ প্রান্ত আঁচলটাতেই পিকো করার জন্য প্রথমে আমি বাড়তি সুতোগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো সুতোগুলো থাকলে কিন্তু পিকো করা যাবে না, সেই জন্য এই সুতোগুলো প্রথমেই কিন্তু এভাবে কেটে দিতে হবে। আর সেলাইটা উল্টো দিক থেকেই করতে হবে। দেখুন এদিকটা সোজা আর এদিকটা উল্টো আমি ফলস পাড় বসিয়েছিলাম। তো এইভাবে আমি পুরো সাইডটা কিন্তু এই সাইডটা পুরোটাই আমি কিন্তু এইভাবে সুতোগুলো কেটে দেব। আর আঁচলের দিকটাও কিন্তু ওই একইভাবে কেটে সমান করে করতে হবে। তো আমি শেষের দিকে এটা দেখাচ্ছি পিকোটা, কারণ সামনের দিকে করতে হলে একই কালার দিয়ে করতে হবে। আমি আজকের এখানে একটা অন্য কালার নিয়েছি, মানে এর বিপরীত কালার, একেবারে কালো নিয়েছি, কালো রং। তো দেখুন আঁচলের দিকটা এটা আমি পিকো করেছি হলুদ কাপড়, যেহেতু সেই জন্য আমি হলুদ সুতো দিয়ে এটা করেছিলাম এইভাবে পিকো। তো একই রং দিয়ে করলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি এখানে অন্য কালার অর্থাৎ কালো রঙটা ব্যবহার করেছি, যাতে আপনাদের ভালো করে বোঝাতে পারি। এখানে দেখুন আমি একেবারে এক কোণ থেকে কাপড়টা সেলাই করতে হবে। তার জন্য আমি দেখুন দুটো আঙুলের সাহায্যে, অর্থাৎ একদিকে এই কোণে ধরবো আর একদিকে এরকম করে ধরে পুরো কাপড়টাকে আমি এরকম গোল করে, অর্থাৎ এরকম রাউন্ড করে নেব, এরকম পাকিয়ে। দেখুন একবারে যদি না হয় এটা 2-3 বার করে চেষ্টা করবেন, কারণ প্রথমেই এই গোলটা যদি হয়ে যায়, অর্থাৎ কাপড়টা যদি এরকম মোড়া যায়, তাহলে কিন্তু পুরো করাটা ভীষণ ইজি হয়ে যাবে। সেই জন্য প্রথমটাতে আমাকে এরকম ভালো করে ধরে নিতে হবে। দেখুন এটা একটা গোল মতো হয়ে গেল এবং এটা ভীষণ একটা শক্ত হয়ে গেল। এটা শক্ত অবশ্যই হতে হবে, ঢিলে হলে কিন্তু হবে না, বা যদি এটা ফুলে ওঠে তাহলেও কিন্তু সেলাইটা ভালো হবে না। তো আমি দেখুন সেই সুতোটা নিয়ে এবারে সেলাইটা করছি। আর অবশ্যই বাঁ হাত দিয়ে এরকম করে ছোট্ট ছোট্ট করে কাপড় ঘুরিয়ে এরকম রাউন্ড করে নিতে হবে। বাঁ হাতটা অবশ্যই এরকম চেপে ধরে থাকতে হবে, তা না হলে এটা কিন্তু খুলে যেতে পারে বা এটা আলগা টাইপের হয়ে যেতে পারে। সেই জন্য এইভাবে বাঁ হাত দিয়ে এরকম ধরে থাকতে হবে। যেহেতু এটা মোটা পাড়, সেই জন্য পাড়ের দিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। দুটো হাত দিয়ে এরকম করে বারবার চেপে ধরে থাকতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। এইরকম রাউন্ড করে নিতে হবে ছোট ছোট করে, এবং এটা সমান মাপ করে কিন্তু রাউন্ড করতে হবে। বেশি করে রাউন্ড করবেন না, কারণ তাতে কিন্তু এরকম মুড়ে যেতে পারে। তো সেই জন্য এই রাউন্ডটা কিন্তু সমানভাবে আছে কিনা সেটা একটু লক্ষ্য করে দেখে নেবেন। দেখুন এবার সমান করে করলে এদিকটাও সমান হলো। তো এইভাবে একইভাবে কিন্তু এই সুতোটা দিয়ে এইভাবে করতে হবে। দেখুন গ্যাপটা কিন্তু সমান রাখার চেষ্টা করবেন, তাতে সেলাইটা দেখতে ভালো হবে। এভাবে দেখুন আমি একই গ্যাপ রেখে একইভাবে সেলাইটা করছি, একই সমান মাপ রেখে। আর এইরকম করে ছোট্ট ছোট্ট করে বাঁ হাতের আঙুলের সাহায্যে আমি এরকম ছোট ছোট করে রাউন্ড করে নিচ্ছি। আর এটা অবশ্যই যেন শক্ত একটা রাউন্ড গোল এটা হয়, তা না হলে কিন্তু ফুলে উঠলে বা এটা যদি ঢিলে হয়ে যায়, তাহলে কিন্তু সেলাইটা খুব ভালো হবে না বা মজবুতও হবে না। সেদিকে কিন্তু ওই জন্য বারবার লক্ষ্য রাখতে হবে। আর এটা সমান গ্যাপ রেখে করার চেষ্টা করবেন। দেখুন আমি একইভাবে এরকম করে করছি। বিশেষ করে এই পার্টটা খেয়াল রাখতে হবে, সেই জন্যই কিন্তু আমি আলাদা করে পিকো সেলাইটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, কারণ এর আগে আমি পিকো করাটা দেখিয়েছি, কিন্তু সেটা খুবই নর্মালভাবে দেখিয়েছি, নর্মাল কাপড়ে। তো এখানে ওই জন্য আমি শাড়িতে একবার পিকোটা করা আরও একবার আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের কোথাও কোনো পিকো করতে কোনো অসুবিধা না হয়। বিশেষ করে আমি এখানে তাঁতের এরকম মোটা পাড়ে করাটা আপনাদের দেখাচ্ছি এই কারণে, আপনারা যদি এরকম মোটা তাঁতের কাপড়ে বা এরকম পাড়েতে যদি করতে পারেন, তাহলে দেখবেন যে কোনো জায়গাতে আপনাদের পিকো করতে কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য
এটা আমি বিশেষ করে দেখাচ্ছি যে কিভাবে ধরবেন। দেখুন এইরকম আমার পুরো সমান মাপ করে হয়েছে, এরকম পুরো পাটটা আমার এইভাবে করা হয়ে গেল। আর এবারে দেখুন আমি ভেতরের দিকটা করছি। ভেতরের কাপড়টা যেহেতু পাতলা, তো সেই জন্য দেখবেন পাড়ের থেকে এই ভেতরের দিকটা পিকো কিন্তু অনেকটা একটু সরু হবে। তো সেই দিকে লক্ষ্য করবেন একটু। দেখুন এদিকটা মোটা আর এদিকটা একটু সরু হচ্ছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ সাধারণভাবে এটা তো হবেই, এদিকটা মোটা আর এদিকটা একটু সরু হবে। আর ভেতরের এদিকটা পিকো করতে কিন্তু অত অসুবিধা বিশেষ করে হবেই না যতটা পাড়ের দিকে করতে অসুবিধা হয়েছিল, কারণ এই দিকটা তো পাতলা কাপড়, নর্মাল কাপড়। তো সেই জন্য এদিকটা করা ভীষণ সহজ, তাড়াতাড়ি হয়েও যাবে। শুধু অসুবিধা হবে আপনার ওই মোটা পাটটা করতে গিয়ে। তো দেখুন এটা করা ভীষণ ইজি, খুব তাড়াতাড়ি এটা রাউন্ড হয়েও যাবে। তো এইভাবে পরপর আমি করছি, দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু দেখতে হবে গ্যাপটা আপনি কতটা রাখছেন, সেই মাপটা যেন একই হয়, তাহলে সেলাইটা কিন্তু দেখতে সুন্দর হবে। আপনারা চাইলে এরকম যে গ্যাপ রেখে করছি, এই গ্যাপটা কিছুটা ছাড় বা কিছুটা ঘন আপনাদের পছন্দ মতো করতে পারেন, সেই হিসাবেই কিন্তু ডিজাইনটা পড়বে। তো আমি এখানে মোটামুটি একটা গ্যাপ রেখে করছি যাতে ডিজাইনটা বোঝা যায়, তো সেইভাবেই করছি। এখানে দেখুন এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এই একই প্রসেসে সবটা কমপ্লিট করছি। আবার পরের পাড়ের দিকে আমি চলে এলাম। দেখুন পরের পাড়টাও করতে গেলে কিন্তু একইভাবে আবার আমাকে খুব সতর্কভাবে ওটা চেপে ধরতে হবে ভালো করে বাঁ হাতের সাহায্যে, আর এইভাবে কিন্তু করতে হবে। দেখুন এইরকম যেন সমান সমান হয়, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। তো এইভাবে করতে গেলে প্রথমবার যারা করছেন তাদের কিন্তু অসুবিধা হতেই পারে। তো এটা কিন্তু অনেকবার প্র্যাকটিস করলে তবেই কিন্তু ঠিকঠাক আসে। আপনারাও বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন নর্মাল কাপড়ে, তারপর এটা করবেন। দেখবেন একবার করা প্র্যাকটিস যদি হয়ে যায় তাহলে দেখবেন খুব সহজেই এটা বাড়িতে করে নিতে পারছেন। এরকম পিকো করাটা কোনো ব্যাপারই নয়, শুধু একটু প্র্যাকটিসের অভাব। তো আপনারা একটু প্র্যাকটিস করুন, দেখবেন খুব সহজেই এটা হয়েও যাবে। আর দেখতে ভীষণ সুন্দর লাগে এইরকম হাতে তৈরি পিকো। আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন যে কোনো শাড়িতে, সেটা সিল্কের হোক বা সুতির হোক, যে কোনো শাড়িতে দেখবেন একই পদ্ধতিতে করবেন। তো সেটা খুব ইজি হয়ে যাবে যদি এইভাবে প্র্যাকটিস করেন বাড়িতে। দেখুন আমি করতে করতে এটা একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তটা আপনারা একটু খেয়াল রাখবেন, এরকম দুটো আঙুলের সাহায্য ওটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি মেলাতে নাও পারেন, একটু যদি বেরিয়েও থাকে, সেটা কিন্তু ভেতরের দিকে সূচের সাহায্যে এরকমভাবে ঢুকিয়ে দিয়ে এরকম করে ওটা গ্যাপটা পূরণ করে ওখানে একটা ছোট্ট করে বাঁধন দিয়ে দেবেন। তাহলে দেখবেন ওটা আর খুলে আসার ভয় নেই। তো ওই ছোট্ট বাঁধনটা দেওয়ার ফলে এটা কিন্তু মানে শেষের দিকটা ওটা মজবুত হয়ে যাবে। খুব ছোট্ট করে একটা বাঁধন দেবেন, মানে ওই দুটো কাপড় মিলিয়ে, এই দুটো কাপড় মিলিয়ে এইভাবে এখানে একটা ছোট্ট করে বাঁধন দিয়ে দেব। তার ফলে এটা ধারটা আর কোনো রকম খুলে যাওয়ার ভয় রইল না। তো অনেক সময় মিলে যায়, আবার অনেক সময় একটু বেড়েও থাকে, সেটা কোনো ভয়ের কিছু নেই। ওটা একই ডিজাইন, একই মজবুত হবে, ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখুন এটা আমি পুরোটা এইভাবে একটা করলাম। তো আমি এটা দ্বিতীয়বারের জন্য করব, তবে এই সেলাইটা কমপ্লিট হবে। দেখুন আমি এটা দ্বিতীয়বারের জন্য যাব এবারে, তবে কিন্তু পিকোটা কমপ্লিট হবে। এবারে দেখুন এই যে আমি প্রথমবারের জন্য যেভাবে এলাম সেলাইগুলো, দেখুন যেহেতু এটা আমি কালো দিয়ে করেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য, তো হলুদ দিয়ে করে অতটা বোঝাতে পারতাম না। দেখুন এই যে সুতোগুলো আছে এই সেলাই, দেখুন এইভাবে পিছনের দিকে দেখুন একই জায়গায় উঠেছে, যে সেলাইটা আমি করেছিলাম সেই একই জায়গাতেই কিন্তু উঠবে। এটা একটা দেখুন একটা ক্রস পড়ে গেল। আবার সেকেন্ডটাতে যেটা আছে সেটা থেকেও ওই রকম তুলবো, ওখান থেকে পিছনের দিকে একই জায়গায় উঠবে। এটা দেখার কিছু নেই, তবুও আপনাদের দেখিয়ে দিলাম।
সামনের দিক থেকে মানে যেদিকে আমি করছি এই দিক থেকে তুললে ওটা ওদিকে একই জায়গাতেই কিন্তু উঠবে, আর এই রকম ডিজাইনটা কিন্তু ক্রস পড়ে যাবে। দেখুন আমি পরপরই দেখাচ্ছি, যেগুলো আছে দেখুন এখানে এইভাবে একটার পর একটা সামনে সুতো নিয়ে এইভাবে করছি। দেখুন এইভাবে প্রত্যেকটা সুতোর মানে যেখানে আমি সেলাই করেছি সেই জায়গাতেই আমি তুলছি, অর্থাৎ তারপর এইরকম ক্রস পড়ে যাচ্ছে, সামনের দিকে এইরকম পড়ছে আর যেদিকে করছি অর্থাৎ পিছন দিকে এইরকম। তো এবার আমি সুতোটা যেহেতু শেষ হয়ে গেছে, আমি দেখুন এখানে সুতোটা কিভাবে বাঁধন দিয়ে নিচ্ছি। একটা ছোট্ট বাঁধন দিয়ে আমি ওর মধ্যেই এটা মিলিয়ে দিচ্ছি, এদিকে উঠবে না এদিকেও উঠছে না। তো এইভাবে সুতোটা নিয়ে আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি, যার ফলে ওটা বোঝাও গেল না। আবার আমি নতুন করে সুতো নেব। দেখুন এখানে সামনের দিকটা পিছনের দিকটা এরকম হচ্ছে, আমি আবার নতুন করে সুতো নিয়েছি। দেখুন যেখানে শেষ করেছিলাম সেইখানেই আবার ছোট্ট করে একটা বাঁধন দিয়ে নিলাম, যাতে ডিজাইনটা ঠিকঠাক থাকে। ওইখানেই আমাকে সুতোটা নিতে হবে। তো এবারে দেখুন ওখানে আমার ক্রস হয়ে গেছে। এবার এই পরেরটাতে আমি এইভাবে তুললাম। এভাবে প্রত্যেকটা যেখানে যেখানে আমার সেলাই করা আছে সেই জায়গাতেই আমি কিন্তু আবার সুতো বা সোঁচটা নিয়ে আমি এইভাবে সেলাই করছি। তাতে এরকম একটা সুন্দর পিকো ডিজাইন চলে আসছে, যেটা শেষ প্রান্তে দেখতে ভীষণই ভালো লাগে, অথচ শেষ প্রান্তটা এরকম একটা সুন্দর মজবুত বাঁধন দেওয়াও হয়ে যায়। তো এইরকমভাবে করছি। দেখুন আমার পাড়ের দিকটা মোটামুটি এইভাবে আমার পিকো করা হয়ে গেল। তো এবার ভেতরের দিকটা আমি করছি। তো সব জায়গাতেই একই পদ্ধতি, একইভাবে আমি করছি। দেখুন এইভাবে দেখুন ডিজাইনটা এরকম পড়ছে। তো আরও একবার বলবো, আপনারা যারা নতুন করবেন তারা অবশ্যই একবার ভালো করে প্র্যাকটিস করবেন। প্রথমবার করতে গেলে আপনার সমস্যা হতেই পারে, কিন্তু দ্বিতীয়বার আবার করবেন। তো এইভাবে করতে করতে দেখবেন এটা ভীষণ ইজি হয়ে যাবে। তখন দেখবেন আপনি নিজেই আপনার শাড়ির নিজেই পিকো করতে শুরু করেছেন। তো এইভাবে দেখুন আমি পুরোটা করছি, আর পিকো ডিজাইনটা কত সুন্দর আসছে দেখুন। এভাবে পাড়ের দিকটা এইরকম আর ভেতরের দিকটা এরকম একটা সুন্দর ডিজাইন চলে আসছে। তো পুরোটাই আমি একইভাবে কিন্তু কমপ্লিট করে দেব। একইভাবে দেখুন এইভাবে পুরোটাই করতে হবে। আমি চলে এলাম এই দিকটাতে। তো দেখুন আমি একইভাবে এরকম করছি। আগের ভিডিওতে আমি কিভাবে ফলস বসাতে হয় সেটা দেখিয়েছি, আজকের পিকো করাটা দেখালাম। দুটো মিলিয়ে একটা শাড়িতে ফলস এবং পিকো দুভাবেই আমি কমপ্লিট করেছি। আপনাদের যদি একটুও কাজে লাগে নিশ্চয়ই আমাকে এটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো দেখুন আমি এটা শেষের দিকে একেবারে চলে এলাম। শেষের দিকে এবারে শেষ সুতোটাতে আমি শেষ ডিজাইনটা ফেলছি। এইভাবে দেখুন এটা শেষ ডিজাইনটা পড়ে গেল। এভাবে আমি পিছনের দিকে একইভাবে ছোট্ট করে একটা বাঁধন দিয়ে দিলাম, দিয়ে সুতোটা আমি ভেতর দিক থেকে নিয়ে এভাবে মিলিয়ে দেব, যাতে কোনো দিকে বোঝা না যায়। এভাবে সুতোটা আমি কেটে দিচ্ছি। দেখুন এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখানে ডিজাইনটা আমি যেহেতু কালো রং ব্যবহার করেছি, তো দেখতে আরও ভীষণ ব্রাইট লাগছে এখানে। কিন্তু পিকো করার নিয়ম হচ্ছে যে কালারের শাড়ি হয় সেই কালারের সুতো দিয়েই কিন্তু পিকো করতে হয়, এটাই নিয়ম। তো আপনারা যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী করবেন। দেখুন আমি ডিজাইনটা দেখাচ্ছি, দুদিকে কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না এটা হাতে তৈরি পিকো। তো আপনারাও যদি নিজেরা এইরকম করেন দেখবেন নিজেদেরই ভালো লাগবে। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।